আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। ৩ ঘন্টা শিথিল থাকার পর গোপালগঞ্জে আবারও কারফিউ শুরু হয়েছে। দুপুর ২টা থেকে এই কারফিউ শুরু হয়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। এর আগে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। রাস্তাঘাটে মানুষের চলাচল বাড়লেও জনমনে আতঙ্ক বিরাজ করছে। খুব জরুরি দরকার ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। এনসিপির নেতাদের উপর হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করে মামলা হয়, আর এ পর্যন্ত আটক করা হয়েছে ৪৫ জনকে। এছাড়া সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, আর এই নিয়ে ৫ জন মারা যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন পিছিয়ে খোলা পানিতে মাছ শিকারীদের লক্ষ্য ফ্যাসিবাদের পুনর্বাসন। স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে সুবিধা নিচ্ছে কয়েকটি দল। আর ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বেশি দিন ক্ষমতাহীন রাখলে জনগণ ফুঁসে উঠবে, আর সেই আগুনে সবাই পুড়ে ছারখার হয়ে যাবে। রুদ্র রফিকের রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই মৌন মিছিল। মিরপুর ১২ থেকে শেওড়াপাড়া পর্যন্ত এই মিছিলে যোগ দেয় দলটির নেতাকর্মীরা। মিছিল পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায়, অথবা বিভিন্ন রকমের গোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মিছিল পূর্ব সমাবেশে মির্জা আব্বাস বলেন, ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে বিএনপি। আজকে যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, আর কিছু দল আছে তারা বেচা কেনা করতেছে। একদিকে নির্বাচন দেন, আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য। জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র উত্তরণে তালবাহানা করলে জনগণ ছেড়ে দেবে না। জনগণকে ক্ষমতাহীন করে বেশি দিন যদি রাখেন, তারা কিন্তু ফুঁসে উঠবে। তখন কিন্তু সেই আগুনে আপনারা সবাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এদিকে বরিশালে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে শোক র্যালিতে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভাজনের সুযোগ নিচ্ছে পতিত স্বৈরাচারের দোসররা। কেন আজ বিভেদ? এককভাবে কিছু করা যায় না। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। গোপালগঞ্জে এনসিপির উপর হামলাকে ন্যাক্কারজনক দাবি করে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। দেশের স্বার্থে ঐক্য ধরে রাখা না গেলে ষড়যন্ত্রকারীরা ঘোলা পানিতে ফায়দা লুটতে পারে, এমন শঙ্কা রাজনীতিবিদদের। জাতীয় নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্ট করছেন জাহিদ রহমান। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ এবং তাদের গাড়িবহরে হামলা চালায় পতিত আওয়ামী সন্ত্রাসী বাহিনী। ঘটনা ঘিরে সহিংসতায় নিহত হয় ৪ জন। দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলিতে রীতিমতো রণক্ষেত্র পরিণত হয় গোপালগঞ্জ। এমন পরিস্থিতিতে কোন দিকে মোড় নিচ্ছে রাজনীতি? বিএনপি মনে করে, আওয়ামী লীগের আচরণ বরাবরই এমন, জনগণের কাছে এমন শোচনীয় পরাজয়ও মানতে পারছে না। পলাতক শেখ হাসিনা উন্মাদ হয়ে গিয়েছেন। তিনি তার হৃত সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্যে সন্ত্রাসের আশ্রয় নিয়েছেন, এবং যেভাবে একটি বৈধ রাজনৈতিক দলের উপরে তারা হামলা চালিয়েছে অত্যন্ত নিন্দনীয়। কিছু কিছু দল তারা ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা ভোট পাবে না, সুতরাং এখন থেকে বিএনপিও যাতে ক্ষমতা না যেতে পারে এবং নির্বাচনও যাতে না হতে পারে, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে কাজ করে। আর গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি মনে করেন, জনগণের টাকায় নিয়োজিত প্রশাসনকে সক্ষমতার প্রমাণ দিতে হবে। যারা ঠিক এই নির্বাচন পিছিয়ে দিতে চায় অথবা কোনোভাবে একটা
একটা বাংলাদেশের রাজনৈতিক একটা সংকট সৃষ্টি করতে চায়, তারা এই ধরনের কাজগুলোর সাথে যুক্ত থাকতে পারে। কারণ যত পানি খোলা হবে তত তাদের লাভ, এবং সেইটা যাতে না হতে পারে সেটাই আমাদের এখন সচেতন দেশপ্রেমিক এবং জনগণের প্রতি দায়বদ্ধ রাজনৈতিক কর্মীদের এবং বিশেষভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের সেটাই কর্তব্য। এই জন্য আমরা বারবার বলেছিলাম ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক মনে করেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিচক্ষণ আচরণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। গোপালগঞ্জে এটার মধ্যে দিয়ে আসলে তো কেউই লাভবান হলো না পারলো এনসিপি লাভবান হতে, না আওয়ামী লীগও লাভবান হলো। আওয়ামী লীগের লাভ হয়তো এইটুকুই হতে পারে যে এই যে 4 জন মারা গেল এইটাকে প্রচার করা। মানে রাজনৈতিক দলগুলোর উচিত ওই উপলব্ধির জায়গাটা নিজেদের মধ্যে তৈরি করা, যে এবং এটা তাদের নেতৃত্বের উপরে অনেকাংশেই নির্ভর করে, যে আমরা এমন কোনো কাজ যেন না করি যেটা দেশের ক্ষতি হয়। ভবিষ্যতে এমন পরিস্থিতি সৃষ্টি হলে সংকট আরো বাড়বে বলে শঙ্কা এই বিশ্লেষকের। মানে কি গভীরতর সংকটের মধ্যে। জাহিদ রহমান, RTV, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় জুলাই শহীদ যোদ্ধাদের স্মরণে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়। জুলাই গণ অভ্যুত্থান দিবস স্মরণে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে সারা দেশে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গণ অভ্যুত্থান দিবস 2025 উপলক্ষে প্রায় 650 জন প্রতিযোগীর অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় প্রতীকী ম্যারাথনের। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে বগুড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মরণে প্রতীকী ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জুলাই পুনর্জাগরণ 2025 উপলক্ষে বেলুন উড়িয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জুলাই যোদ্ধা শহীদ শুভর পিতা আবু সাইদ। জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে জেলা পর্যায়ে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে নওগাঁয় আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। এছাড়া গাজীপুর, কুমিল্লা, টাঙ্গাইল, পটুয়াখালী, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, ঝালকাঠি, শরীয়তপুর, মাগুরা ও ভোলায় প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আবরার মাহি, RTV। এদিকে গোপালগঞ্জে এনসিপি নেতাদের কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে ইসলামিক কয়েকটি দল। জুম্মা বাইতুল মোকাররম মসজিদে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিলে এই নিন্দা জানানো হয়। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। আওয়ামী লীগের ফ্যাসিবাদী আন্দোলন নির্মূল হলেও এই হামলা প্রমাণ করে তারা সহিংসতার রাজনীতি এখনও করছে। দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস চালু করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। জুলাই গণহত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করার আহ্বান জানান তারা। তারা আবার মাথা ফাটা দিয়ে উঠেছে। তারপরে বোঝা গেল আমাদের শায়েখ কথা বলছিল আওয়ামী লীগ ইসলামের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু, তারা আবার প্রমাণ করছে। অতএব তাদেরকে দেশের রাজনীতির কোনো অধিকার নাই। ফ্যাসিস্টের দোসররা এখনো জীবিত আছে, বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, বিভিন্ন জায়গায় আতাত করে চলতেছে, বিশেষ করে প্রশাসনের সাথে আতাত করে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। এদেশের মানুষ কখনো দাবি করে নাই মানবাধিকার কমিশন গঠন করতে হবে, তাদের অফিস বাংলাদেশে হবে, কেউ দাবি করে না, মিছিলও হয় নাই। হঠাৎ করে কেন তাদের এই অনুমোদনটা দেওয়া হলো? আর অনুমোদন দেওয়ার পরপরই দেখছেন আবার সেই জঙ্গি নাটক শুরু হয়ে গেছে। নির্বাচন সুষ্ঠু করতে জাতীয় সমাবেশের দাবি অনুযায়ী সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে বলে প্রত্যয় জানালেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিকেলে সমাবেশের মাঠ সোহরাওয়ার্দী উদ্যানে প্রস্তুতি পরিদর্শন শেষে কথা বলেছেন তিনি। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ঢাকার দিকে রওনা হয়েছেন জানিয়ে কাল যানজট সহ সাময়িক অসুবিধার জন্য রাজধানীবাসীর কাছে অগ্রিম ক্ষমা চান গোলাম পরওয়ার।
জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে থাকছে না কোনো প্রধান অতিথি, থাকছে শহীদ পরিবারগুলোর বসার জন্য বিশেষ ব্যবস্থা। জাতীয় নির্বাচনে PR পদ্ধতি, লেভেল প্লেইং ফিল্ড, জুলাই সনদ সহ 7 দফা দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কাল দুপুর 2টায় শুরু হবে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। 7 দফা এবং আরো দফা জনগণের বাড়ছে, এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে। সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমাবেশ থেকে ইনশাআল্লাহ উচ্চকিত করবেন। নিশ্চয়ই আমরা নির্বাচনে যাব, নিশ্চয়ই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ, সেই চেষ্টা করব। পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ভেঙে ফেলতেই এই আন্দোলন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জে পদযাত্রায় তিনি এই হুঁশিয়ারি দেন। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই আর। 3 আগস্টের আগে মৌলিক সংস্কার এবং PR পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এআর বাদল। নারায়ণগঞ্জে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করেছে এনসিপি। নিতাইগঞ্জ থেকে পদযাত্রা শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতাকর্মীরা। চাষারায় ট্রাক মঞ্চে পথসভায় বক্তব্য দেন নেতারা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আওয়ামী লীগের কায়দায় সুশীলতা দেখাচ্ছেন, এনসিপি তা পারে না। গোপালগঞ্জে আওয়ামী লীগ যা করেছে তাতে তাদের সব সুযোগ শেষ হয়ে গেছে। আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। সুতরাং আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন, আমি হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাবো না। নাহিদ ইসলাম বলেন, নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয়নি, মাফিয়াদের সাথে এনসিপি খেলবে না। এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না, এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। এই পুরনো খেলার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি, ফলে খেলার নিয়ম বদলাইতে হবে। এর আগে বিচার সংস্কার, দেশ পুনর্গঠন, জুলাই সনদ বাস্তবায়ন ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার দাবিতে মুন্সিগঞ্জে পথসভায় যোগ দেয় এনসিপি কেন্দ্রীয় নেতারা। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জুলাই গণহত্যার নির্দেশদাতা দিল্লিতে বসে থাকা হাসিনাকে দেশে এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আরেক মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখে ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ করেই ঘরে ফিরতে হবে। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। অন্যদিকে গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ এনসিপির নেতারা। যেখানে বাধা আসবে সেখানেই আমরা লড়াই করব ইনশাআল্লাহ। এ সময় গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবির পাশাপাশি বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। জুলাই সনদ যদি জারি করা না হয় এবং এই জুলাই সনদের সুরক্ষার জন্য অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে। এআর বাদল, RTV, ঢাকা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের জন্য সংস্থাটির সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক
স্বাক্ষর হয়েছে। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় UNHRC। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ও বাংলাদেশ সরকার চলতি সপ্তাহে 3 বছরের জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আর এই মিশনের লক্ষ্য হবে বাংলাদেশে মানবাধিকার সংরক্ষণ এবং উন্নয়নে সহায়তা দেয়া। স্মারকে জাতিসংঘের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির হাই কমিশনার ফলকার তুর্ক এবং বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। চট্টগ্রামের কোতোয়ালিতে নির্মাণাধীন ভবনের 9ম তলা থেকে নিচে পড়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে নগরীর রঙ্গম সিনেমা হলের পাশের একটি ভবনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনাস্থলেই মোহাম্মদ হাসান এবং ফখরুল ইসলামের মৃত্যু হয়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে হাসান নামে আরেক শ্রমিক প্রাণ হারান। তাদের বাড়ি নোয়াখালী সুবর্ণচরে। ভবনটিতে শ্রমিকদের নিরাপত্তায় ঘাটতি ছিল বলে মন্তব্য করেছেন স্বজনরা। তাদের অভিযোগ, সেখানে কাজ করতে আপত্তি জানালেও তাদের নিয়ে জোর করে কাজ করায় ঠিকাদার। প্রতিনিয়ত বেড়েই চলছে ডেঙ্গু রোগী। রাজধানীর পাশাপাশি জেলা পর্যায়েও রোগী বাড়ায় চাপে সরকারি হাসপাতালগুলো। এতে আর্থিক ক্ষতি সহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। রোগীর স্বজনরা বলছেন, স্থানীয় পর্যায়ে সুচিকিৎসার ব্যবস্থা না থাকলে ভোগান্তি কমত। চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু আক্রান্ত বাড়লেই হাসপাতালে ভর্তির সংখ্যা কম, জানাচ্ছেন বিপুল দেবরায়। কখনো বৃষ্টি, কখনো রোদ, আবহাওয়ার এমন লুকোচুরি খেলায় বেরিয়ে চলছে ডেঙ্গুর বিস্তার। রাজধানী সহ সারা দেশেই বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলা পর্যায়ে রোগী বৃদ্ধি পাওয়ায় চাপ বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। মহাখালী ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালে শিশু ওয়ার্ড সহ পুরুষ ও মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা গেছে এই চিত্র। নারায়ণগঞ্জে 3-4 দিনের মতো চিকিৎসা নিয়েছিলাম, আসলে তেমন উন্নতি হয় নাই চিকিৎসার, তো এই জন্য বাধ্য হইয়া এখানে আসছিলেন। আমরা যে জায়গায় থাকি ও জায়গা দিয়ে কখনো দেখি না যে মশা মারার জন্য বা কিছুর জন্য মেডিসিন নিয়ে আসে। যেটা দায়িত্ব ছিল ওই দায়িত্বটা না, এই জন্য অনেক ডেঙ্গু মেঙ্গু বিভিন্ন পদ বাইরে গেছে। উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু চিকিৎসায় ভালো ব্যবস্থা না থাকায় আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার রোগীরা। বরগুনা যে হসপিটাল, ওই জায়গায় ফ্লোরও খালি নেই। যদি ওই জায়গায় আমি ওইরকমভাবে ভালো পরিবেশ থাকতো, তারপর ভালো সুচিকিৎসা পেতাম, তাহলে তো অত দূর থেকে আমাদের এখানে আসতে হতো না। সারা বাংলাদেশে যে হারে ডেঙ্গু বাড়তেছে অথবা অন্য অন্য মহামারীগুলো বাড়তেছে, প্রত্যেকটা উপজেলায় ভালো মানের একটা যদি হসপিটাল হয় তাহলে আমরা এত দূর থেকে এত কষ্ট করে আসতে হয় না, আমরা এত হয়রানি হইতে হয় না। তবে ডেঙ্গুতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ এই চিকিৎসকের। ভর্তির সংখ্যা সেই তুলনায় কম, কারণ আউটডোরে অনেক রোগী হচ্ছে। সেই দিক থেকে চিন্তা করতে গেলে এখনো আশঙ্কাজনক হয়নি। মশা নিধনের পাশাপাশি জনসচেতনতা বাড়লে ডেঙ্গুর বিস্তার কমবে বলে মত চিকিৎসকদের। কারণ আগস্ট সেপ্টেম্বর গেলে আবার ডেঙ্গু বা চিকুনগুনিয়া সব কমে যেতে থাকে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 50 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 4200 জন। বরগুনা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গেল 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 42 জন, পাথরঘাটায় 6 জন এবং তালতলিতে 2 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 158 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালেই 121 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত সদর উপজেলায় 3626 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 35 জনের মধ্যে 27 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন সহ ইংল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে স্থানীয় নির্বাচনে অংশ নিতে 16 বছর বয়সীদের ভোটাধিকার দেওয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার। বর্তমানে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার ন্যূনতম বয়স 18 হলেও নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে 16 এবং 17 বছর বয়সীরাও ভোট দিতে পারবেন। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, এই পদক্ষেপকে ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিরোধী দল কনজারভেটিভ পার্টি সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করলেও দেশটির তরুণরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশটিতে 1969 সালের পর ভোটদানের বয়স সীমা পরিবর্তনে এটিই হবে সবচেয়ে বড় পদক্ষেপ। আর এবছর ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়।
সিরিয়ায় বেদুইন এবং দ্রুজ সম্প্রদায়ের মধ্যে টানা 5 দিনের সংঘর্ষে নিহত 400 ছাড়িয়েছে। যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সিদেইদা প্রদেশে দ্রুজ সম্প্রদায় এবং বেদুইন গোষ্ঠীর তীব্র লড়াই ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সিরিয়া সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের 48 ঘণ্টার জন্য সীমিত সংখ্যায় দেশটিতে প্রবেশে সম্মত হয়েছে ইসরায়েল। সিরিয়ায় রক্তপাত এবং সহিংসতা বন্ধের কথা জানিয়েছে জাতিসংঘ। তেল আবিবের বিরুদ্ধে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছে জাতিসংঘ। সিরিয়ায় রক্তপাত এবং সহিংসতা বন্ধের কথাও জানিয়েছে সংস্থাটি। এছাড়া সিরিয়ায় হামলার নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক, সৌদি আরব সহ 10 দেশ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সময়ের সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। গেল একদিনে অঞ্চলটিতে আরও 56 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ট্যাঙ্ক হামলা চালিয়ে গাজার একমাত্র গির্জাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে 3 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। এই ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। এরই পরই যুক্তরাষ্ট্রের চাপের মুখে হামলাটি ভুলবশত হয়েছে বলে স্বীকার করেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শেষে একথা জানান তিনি। ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে এ পর্যন্ত প্রায় 59,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এবার খেলার খবর। নারী সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শিরোপার পথে এগিয়ে যাওয়ার মিশনে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ বসুন্ধরা কিংস অ্যারেনায়। দ্বিতীয় মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। আসর জুড়ে অপ্রতিরোধ্য বাংলাদেশ রয়েছে বেশ ফুরফুরে মেজাজে। শ্রীলঙ্কা ম্যাচের আগে তাই জিম এবং সুইমিংয়ে নিজেদের রিকভার করার চেষ্টা করেছে বাটলারের শিষ্যরা। শিরোপা নিজেদের ঘরে রাখতে এই ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার সাথে আমাদের ম্যাচ, আমাদের কোচ হচ্ছে একটা ভিডিও অ্যানালাইসিস ক্লাস করাবে, ওটাতে বলবে কে কি খেলবে কিভাবে, ওটাতে আমরা অনেক ফোকাস। যারা আছে তারা তাদের বেস্টটা দিয়েছে। আগামীতে আশা করতেছি ভালো আরো 2টা ম্যাচ আছে, ভালো পারফরমেন্স দিয়ে মাঠ থেকে আসবে ইনশাল্লাহ। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-20 সিরিজকে সামনে রেখে আজকের ঐচ্ছিক অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একাই অনুশীলন করেন নাঈম শেখ। এরপর সন্ধ্যায় অনুশীলনে ঘাম ঝরিয়েছে পাকিস্তান দল। আগামী 20 জুলাই থেকে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সবগুলো খেলা। সিরিজের বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 22 এবং 24 জুলাই। আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপির বাইরে আয়োজিত হতে যাওয়া এই সিরিজ উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সিরিয়ায় বেদুইন এবং দ্রুজ সম্প্রদায়ের মধ্যে টানা 5 দিনের সংঘর্ষে নিহত 400 ছাড়িয়েছে। যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও সিরিয়ার দক্ষিণ